সাহিত্যের জ্ঞানটা আপনাকে বললাম। 2 নম্বর হচ্ছে আমার মানে রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল মিউজিকে মোটামুটি একটাতে মাস্টার্স করা আছে, একটাতে গ্র্যাজুয়েশন মানে অবধি ডিগ্রি করা আছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিশীত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে। ভালোর জন্য খুব ভালো, খারাপের জন্য খুব খারাপ, আমার একটা খুব বদ নেচার আছে। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন, দুটো জিনিস হচ্ছে যে দুটো জিনিস মেনটেন করি। এক হচ্ছে যারা আমার কাছে অনেক কিছু মানে ভাষা শুনে তো বোঝা যায় অনেক কষ্ট নিয়ে আসে, যাদের কেউ নেই, বিশ্বাস করবেন না, আমার তাদের জন্য একটা অদ্ভুত ফিলিং হয়। মানে কেন বলতে হবে না, এটা মন থেকে ফিলিং হয়। নমস্কার, আমি ইপসিতা, আর আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। আজকে কিন্তু থাকছে একটা স্পেশাল এপিসোড, কারণ আজকে আমাদের সাথে যে মানুষটি রয়েছেন আড্ডায়, সেই মানুষটি ছাত্রাবস্থায় ছিলেন পদার্থবিদ্যার ছাত্র, আর বর্তমান রাজনীতিতে আলোচিত মুখ, ভীষণভাবে আলোচিত মুখ। অন্তত 2026-এর রাজনৈতিক পালাবদলের পর যেই নামগুলো উঠে আসছে, তাদের মধ্যে এই নামটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আজকে শ্রী দেবাশিস ধর। নমস্কার দেবাশিস দা, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জানাই আপনার জয়ের। সোনারপুর উত্তর কেন্দ্রের জয়ী প্রার্থী এবং প্রায় 10,000 ভোটের ব্যবধানে উনি জয়ী হয়েছেন। এরপরে ওনার দীর্ঘ কাজ রয়েছে, অনেক আলোচনা থাকবে, অনেক আড্ডা থাকবে এবং অবশ্যই এমন কিছু প্রশ্ন থাকবে যার উত্তর আপনারা আগে হয়তো কখনো শোনেননি কোথাও। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং মাঝখানে বেরিয়ে গেলে হয়তো খুব বিস্ফোরক অংশ মিস করে যেতে পারেন। আমি প্রথমেই দাদার কাছে একটা প্রশ্ন রাখছি যে 2026-এর ফল বেরোনোর পরে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কোন মুহূর্তের কথাটা মনে পড়ছিল সবচেয়ে বেশি? না না, ব্যাপারটা ওরকম না। প্রথমে একটু বলি যে পদার্থবিজ্ঞান ছাড়াও আমি ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছি, ফলে ওই দিকেও কিছুটা স্কিল আমার আছে। আর 2 নম্বর হচ্ছে যে 21-এর শীতলকুচি ঘটনার পরে, তারপরে 21 থেকে 24 এমন একটা সময় কাটিয়েছি জীবনে। তারপর ওটা একটা জীবনের ট্রানজিশন ফেজ ছিল। তার আগেও আমি অনেক আমার দীর্ঘ যাত্রা ছিল, কিছু স্পিরিচুয়াল যাত্রা ছিল এবং এমন কিছু জীবনে ফেজ ওয়াইজ চেঞ্জেস হয়েছিল। তো 26-এর জয়ের পরে সত্যিই কোনো তাপ উত্তাপ ছিল না। 26-এ একটা মনে বিশ্বাস ছিল, বা আমি যতটুকু প্রচার করেছিলাম, বা আমাদের যারা সিনিয়র লিডার যখন এসছিলেন, যেভাবে আমাদের কনভারসেশন হয়েছিল বা ইন্টারনাল যা রিপোর্ট শুনতাম, মোটামুটি এটুকু বুঝেছিলাম যে সরকার খুব ভারী ম্যান্ডেট নিয়ে আসছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল অ্যাটলিস্ট 190 সিট নিয়ে দল আসছে। আর আমি যেহেতু নিজে প্রচার করেছি, মানুষের কাছে গেছি, এবং যেভাবে আমার প্রচারটা অনেক দেরিতে শুরু হয়েছিল, নাম যেহেতু দেরিতে ডিক্লারেশন হয়, কিন্তু তারপরেও মানে মানুষের পালসটা প্রথমেই ধরতে পেরেছিলাম বলে এটুকু বুঝতে পেরেছিলাম যে জিতবো এবারে। সেই জন্য বলতে পারেন যে সেদিন অনেকটা রাত হয়ে গেছিল। বেরিয়ে বেশ কিছু মানুষজন, আমাদের কার্যকর্তারা, জেলার স্তরের বা আমাদের অনেক জুনিয়র বা সিনিয়র কার্যকর্তারা ছিলেন, তাদের সাথে দেখা করে আমি সোজা লেক কালীবাড়ি চলে গেছিলাম পুজো করতে, গুরুজির সাথে দেখা করতে। দেখা টাকা করে ঘরে ফিরে এসেছি, একদম
কুলই ছিলাম, কোনো তাপ ছিল না। মানে কোনো বিশেষ মুহূর্তের কথা সেই সময় মনে পড়া বা একটা অন্যরকম মানে একজনের spark কথাই কিছু? মনে পড়েছিল বেরিয়ে, রাজীব কুমারের কথা। আমি ওটা বলেছিলাম যে মানে পরবর্তীকালে আমি কি করব সেটা আমি ওখানেই, মানে যারা আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল, ওই একজনের কথাই মনে পড়েছিল। আচ্ছা, এই যে ফলাফল হয়েছে বা আপনার ফলাফলটাই যদি পার্টিকুলার ধরি, তাহলে বিরোধীরা যেমন বলছে যে একটা হাওয়া কাজ করেছে, এটা কি আপনি মনে করেন নাকি সত্যি সত্যি মানুষের ক্ষোভ দেখেছিলেন? কারণ আপনি যাকে পরাজিত করেছেন তিনি 3বারের বিধায়িকা ছিলেন এবং সেখানে একটা সেই কনফিডেন্সটা কি করে পেলেন বা কি মনে করছেন? দেখুন, 3বারে শুধু বিধায়িকা নন, ওনার কাছে প্রচুর লোকবল, অর্থবল, ক্ষমতা বল, এক্স্যাক্টলি। মানে বলতে পারেন যে পুরো প্রশাসন একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। 2 নম্বর, উনি যে পরিমাণ টাকা পয়সা খরচা করেছেন ইলেকশনে, এক হচ্ছে যে একটা দেওয়াল, একটা মনে হয় বিধানসভার কোনো জায়গা বাকি ছিল না ওনার নাম লেখা। যেখানে নাম, মানে ব্যানার, দেওয়াল, ফেস্টুন, হোর্ডিং সবকিছু ছেয়েছিল। আমি ওটা নিয়ে কমপ্লেনও করেছি, জানি না কেন ওটা নিয়ে মানে এক্সপেন্ডিচার অবজারভার কোনো এখনো জবাব দেননি। ওটা যদি ক্যালকুলেট করা হয় যে মানে ইয়ে ধরে একটা ট্যাবুলেশন শিট আছে, তাতেই আমার ধারণা 4-5 কোটি টাকা উনি শুধু প্রচারে খরচা করেছেন। তারপরে দুভাবে খরচা করেছেন। এক, আমাদের দলীয় লেভেলের বিভিন্ন কার্যকর্তা বা এদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছেন, মানে যেটা আমার কাছে কিছু সুনির্দিষ্ট ইনপুট ছিল, টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা। ইলেকশনের আগে উনি ভোট কেনার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেশ ভালো অঙ্কের একটা খাম পাঠিয়েছেন ওই লিফলেটের সাথে। আর 3 নম্বর হচ্ছে ভোটে যেগুলো খরচা করা হয়, মানে বিভিন্ন ক্লাব, বিভিন্ন ছোট ছোট যারা গোষ্ঠী রয়েছে ওই ভেরি অঞ্চলেতে, ঢালাও কয়েকদিন ধরে মোৎসব যেটা হয়, মাংস, মদ, শাড়ি বিলি, তার ধারে কাছে তাকে অর্থের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে কম্পিট করার যোগ্যতা আমার ছিল না। তবে এটুকু জানতাম যে ওনার এগেনস্টে ভীষণ প্রাতিষ্ঠানিক বিরোধী হাওয়া বইছে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এবং মানুষ প্রচণ্ড ক্ষোভে আছে। আমার একটাই টার্গেট ছিল যে ভোট যাতে ঠিক মতো হয়, মানুষ ভোট দিতে পারে। সন্ত্রস্ত ছিল ভীষণভাবে। এর মধ্যেও বলি, প্রায় আমার হিসেবে খেয়াদাতে আমাদের মার্জিনটা, আমরা খেয়াদাতে 5,100 সামথিং ভোটে জিতেছি। ওই মার্জিনটা প্রায় 15,000 হতে পারতো যদি ওখানে আমরা বলতে পারেন যে ওখানে ভোট দিতে না যাওয়ার জন্য এবং ভোট দেওয়ার জন্য বেশ টাকা পয়সার খরচা, যেটা বললাম আপনাকে, করেছে, বা ওই বিভিন্ন উৎসবের মাধ্যমে। সেখানে ওনারা মানে সেই সুফলটা কি পেয়েছেন নাকি মানুষ মানে আমাদের মার্জিনটা ওখানে অনেকটা বাড়তো, মানে আমরাও অ্যাটলিস্ট প্রায় ডাবল ভোটে তো জিততামই। মানে তারপরেও বলছি যে আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে এটাও বলছি যে ওনার প্রত্যেকটা মুভমেন্ট আমরা খবর পেতাম, তার কারণে ওনার এত মানুষ ওনার উপর খেপেছিল, যারা ওনার সাথেই ছিল তারাই চাইতো না অনেকে উনি জিতুক। এক্স্যাক্টলি। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বেশ ভালো অংশ মানে ওনার উপরে চটেছিল। তার মধ্যে থেকে আমি অনেক ইনপুট পেয়েছি যেটা আমাকে ভোটে জিততে সাহায্য করেছে। এবং সর্বোপরি দেখুন, নরেন্দ্রপুর থানার পরবর্তীকালে আইসি চেঞ্জ হয়, কিন্তু বাকি থানার লোকজন কন্টিনিউয়াসলি ওনার হয়ে কাজ করে গেছে। একটা অ্যারেস্ট হয়নি, একটা কিছু করার আগেই সমস্ত খবর চলে যেত। ওগুলো যদি হতো তাহলে সম্পূর্ণভাবে মানে বলতে পারেন ওটা একদম কেক ওয়াক হতো। মানুষের ক্ষোভটা আপনি সরাসরি দেখতে পেয়েছেন, মানে কাজ করেছে। মানে এতটা প্রকট ছিল, প্রথম যখন আমি প্রচার শুরু করি, সন্ত্রাস, প্রত্যেকে আমাকে সন্ত্রাস নিয়ে কথাবার্তা বলতো। তারপরে আমি মানুষের কাছে যখন যেতে শুরু করি, মানে আমাদের কার্যকর্তারা বলতো, মানুষের কাছে যখন গেলাম, এই 70 থেকে 80% মানুষ আমাকে একটা কথাই বলেছে যে আপনি জিতছেন, আপনি জিতবেন, আমরা আপনাকে ভোট দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন, শুধু আপনি পরবর্তীকালে আমাদের একটু দেখবেন। আজ পর্যন্ত এখানে কেউ আমাদের হয়ে কোনো কাজ করেনি।
যখন আমি এই নারেশনটা বুঝতে পারলাম মানুষের, যে মানে নিঃশব্দে ভোট আমাকে মানুষ উল্টো বলছে, আমি কোথায় বলবো যে আমাকে জেতার জন্য ভোট দিন, মানুষ বলছে যে আপনাকে ভোট দিয়ে জিততে জেতাবো। হবে। এটা খুব স্বাভাবিক ঘটনা নয়। 2 নম্বর, আমাদের কার্যকর্তাদের বারবার বোঝাচ্ছিলাম যে তোমরা নিজেরা প্যানিক করো না, নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা করো। ঝামেলা করো না। মানে মানুষকে শুধু ভোট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এরকমও ঘটনা ঘটেছে। দেখুন, আমি তো মানে আমার চাকরি জীবনেও অনেক কিছু দেখেছি, এবং রাজনৈতিক জীবনে 24-এর টিকিট পাওয়ার পরে কমপ্লিট করতে পারিনি, কিন্তু প্রচারটা করেছিলাম 25 দিন। স্কুটিতে করে মহিলারা যাচ্ছে, অটোতে, টোটোতে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, দূরে হাই রাইজে দাঁড়িয়ে আছে। এর মধ্যে অনেকে মানে ইয়াং জেনারেশন বা যারা বাড়ির মহিলারা বা বাড়ির বউরাও এসে জয় শ্রীরাম বলে হ্যান্ডশেক করছে। এরকম দৃশ্য আমার লাইফে তো আমি দেখিনি। তখনই আমি বুঝে গেছি যে এবারে সত্যি অনেক কিছু নতুন ঘটবে। তো আমার একটাই কাজ ছিল ওনাদের বিশ্বাসের মর্যাদা দেওয়া। আমি শুধু ওই পরিশ্রমটা করেছি শুধু এই বিশ্বাস নিয়ে যে এবার আমার হারার কোনো জায়গা নেই। মানে এবার হারলে আর জেতার কোনো এবার হারলে না, মানে হারার জায়গাই ছিল না। নেই আর কি। আচ্ছা, মানে আমাদের কার্যকর্তারা তার মনে ডাউট থাকতে পারে বা অনেকে অনেক কিছু ইয়ে করেছে, সাধারণ মানুষ তারা কনফিডেন্ট ছিল। বিশেষ করে যে মহিলাদের ভোটে মমতা ব্যানার্জি হয়েছে, 21-এর ইলেকশনও জিতেছে, 24-এর ইলেকশনে ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে বৈতরণী পার করে দিয়ে গেছে, তারাই যখন আমাকে বলেছে জেতাবো। আরেকটা অদ্ভুত ঘটনা বলি, বনহুগলি 2-তে একটি প্রত্যন্ত গ্রামে প্রচার করছিলাম, যে রাস্তায় ঢুকলে আপনার কোনো ওই টোটো করে যাচ্ছিলাম, যে কোনো সময় পাল্টি খেতে খেতে যাচ্ছিল, হেঁটে গ্রামের ভিতরে যেটা হয় একটা জায়গায় নেমে প্রচার করা হয়। তো এক ভদ্রমহিলাকে আমাদের কার্যকর্তারা বোঝাচ্ছিল যে মাসিমা আপনি, ভদ্রমহিলার বয়স আমার ধারণা 63-64 এরকম হবে। তো ওনাকে বোঝাচ্ছিল যে আপনি এই পাবেন, 3000 টাকা পাবেন, মহিলারা বাসে ফ্রি পাবে, আপনার বাড়িতে কোনো বেকার ছেলে মেয়ে থাকলে তারা 3000 টাকা করে দেবে, চাকরি দেবে, অনেক কিছু বলছিলেন। উনি বললেন যে দেখুন আমার কিছু চাই না আপনাদের কাছে, আমি আপনাদের ভোট দেবো, নিশ্চিন্ত থাকুন। আমি কেন ভোটটা দেবো জানেন? ওই মহিলাটাকে আমরা এবার হারাতে চাই। এর পরের প্রশ্নটা চলেই আসছে অটোমেটিক্যালি। 24-এর বীরভূম বেশি কঠিন নাকি সোনারপুর উত্তর বেশি কঠিন লাগলো? দুটো তো দুরকম ফিল্ড। তবে 24-এ আমি যদি আলটিমেটলি নমিনেশন ক্যান্সেল না হতো, ওখানেও জিততাম, নিশ্চিতভাবে জিততাম। আর 2 নম্বর হচ্ছে যে সোনারপুর উত্তর অবশ্যই এর থেকে অনেক কঠিন সিট ছিল। তার কারণ হচ্ছে 24-এ যখন আমি বীরভূমে কন্টেস্ট করি, অনুব্রত মণ্ডল তখন জেলের ভিতরে। 2 নম্বর হচ্ছে বাকি সমস্ত নেতারা, আমি বীরভূমের নারী নক্ষত্র চিনি। মানে বীরভূমের অনেক নেতা বলতে পারেন যে আমার চোখের সামনে তারা অনেক, মানে আমি যাদেরকে খুব ছোট অবস্থায় দেখেছি, পরে গিয়ে দেখেছি তারা অনেক বড় বড় নেতা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। তারা আমার বাংলার বাইরের সামনে একসময় দাঁড়িয়ে থাকতো হাত জোর করে। তো সেটা বড় কথা নয়। এরা প্রত্যেকেই অনেকেই মানে আমার সাথে বলতে পারেন গোপন আন্ডারস্ট্যান্ডিংও করে নিয়েছিল। ওদের শতাব্দী রায়কে একদম কেউ পছন্দ করে না জেলাতে, ঠিক আছে? এবং আমি মুসলিমদের গ্রামে গিয়ে যেটা দেখেছিলাম, মানে অসহনীয় খারাপ অবস্থা, রাস্তা নেই, জল নেই, কিচ্ছু নেই, ড্রেনেজ সিস্টেম কিছু নেই, এত নোংরা। তারা হয়তো আমাকে পেলে ভোট দিত। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা বললাম, শতাব্দী রায়ের কে কেউ মানে পছন্দ করে না, ওনার দলের লোকেরাও করতো না। ওনাদের একটাই ইয়ে ছিল যে ওনারা জানতো যে আমি গেলে ওনাদের কোনোভাবে ডিস্টারবেন্স করব না। আমি এটাও বলেছিলাম যে আমি যদি পার্লামেন্টারিয়ান হই, আমার মানে ওটাই আমার স্বপ্ন, আমি ওটা নিয়েই থাকতে ইয়ে করব। আমি কাউকে খুব একটা ডিস্টার্ব করতে পছন্দ করি না, আমি খুব নির্বিবাদী লোক। তো সেই বিশ্বাসটা ওদের দলের লোকেরা হয়তো আমার উপরে ছিল। একটা এমন রেজাল্ট হতো হয়তো তৃণমূল পার্টিও ভাবতে পারছে না।
সেই তুলনায় এই লড়াইটা অনেক বেশি কঠিন ছিল, কারণ সময়টা খুব কম ছিল। 2 নম্বর কথা, নজরুলের কাছে এত টাকা ছিল যে ফিরদৌসী বেগম মানে তার বলে বলিয়ান ছিল, পুরো প্রশাসন এগেনস্টে ছিল, যেটা বললাম আপনাকে, যে একদিকে ক্ষমতার দম্ভ, একদিকে অর্থের ব্যাপারটা, এবং সর্বোপরি আমাদের দলের লোকজনকেও যেভাবে পেনিট্রেশন করে সেই জায়গায় মানে অনেকটাই আমাকে বেগ পেতে হয়েছে। আমার বললাম তো, আমার এই ঠিক মতো যদি স্বচ্ছভাবে আরো ভোটটাকে করা যেত, তাহলে আরো বাড়তো মার্জিন। মিনিমাম 25,000 মার্জিন হতো। আচ্ছা, কথা প্রসঙ্গে বলি যে নজরুল আলী মণ্ডলের টাকা ছিল বলছেন, মানে এখন কি নেই? এখন অবশ্যই আছে। তো উনি এত বছর ধরে প্রত্যেকটা জিনিস মানে মোটামুটি ডেটাগুলো আমার কাছে তো যা থাকার আছে, এবারে কত প্রত্যেকটা জায়গায় মানে প্রপার্টিতে কনভার্ট করিয়েছেন বা অন্যান্য ব্যাপার তো রয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় যেভাবে এখানে কালেকশন করতেন বিভিন্ন স্তর দিয়ে, তো সেটা হয়তো এখন স্তব্ধ হয়েছে, কিন্তু পুরো সিস্টেমটাকে 15 বছর ধরে যে চালিয়েছে, আপনি সহজে অনুমান করে নিন যে তার কাছে কত টাকা থাকতে পারে। এক্স্যাক্টলি। না, এই পরিস্থিতিটাকে আপনি এই অবশ্য খুবই অল্প সময়ে এখন তার মধ্যে কি কন্ট্রোল করতে পারছেন বা পারবেন বলে মনে দেখুন, হচ্ছে? তোলাবাজি বা এই সিস্টেমটা অনেকটা কমে গেছে। আপনাকে বাস্তব দুটো জিনিস বুঝতে হবে। এই সামাজিক যে আজকে অবস্থা, এটা কিন্তু সামাজিক ব্যাধির কারণ। এটা সচেতনভাবে সিপিএম একটা রূপ দিয়ে রেখেছিল, তৃণমূল এটাকে এমন একটা স্তরে নিয়ে গেছে। যদি শিক্ষা দীক্ষা স্বাস্থ্য অন্যান্য পরিষেবা এতে যদি কোনো দেশ উন্নত হয় বা রাজ্য উন্নত হয়, সঙ্গে মানুষ যদি জীবিকা খুব মানে কোয়ালিফাইড হয়, তাদের ডিস্টিংগুইশ কোনো জব পায়, বা বাকি নিম্ন স্তরেরও যারা লোকজন তারাও যদি কলকারখানা থাকে কাজকর্ম পায়, বা বাকিরা ব্যবসা পত্র করে, তাহলে তোলাবাজিটা কে করবে, বদমাইশি কে করবে, সারাদিন ভোটের সময় গিয়ে বোমটা কে বাঁধবে, ঝামেলাটা কে করবে? তা সচেতন ভাবে এই শ্রেণীটাকে তৈরি করা হয়েছে। কাজ না থাকুক সেটা, তোলাবাজি সিন্ডিকেট ছাড়া, কাটমানি ছাড়া কিছু নেই। তো এটাকে আপনি যদি ওয়ান ফাইন মর্নিং এ শেষ করে দেন, এটা কিন্তু ব্যাকফায়ারও করবে। কেন? আপনাকে এটাকে ধীরে 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 কন্ট্রোল করতে হবে। এক হচ্ছে যদি কালকে থেকে পুরোটা জিরো করে দেন, এরাই গিয়ে ঝামেলা করবে, প্রত্যেকদিন ডাকাতি ছিনতাই মার্ডার, নাহলে সুইসাইড করবে। একদম এটা তো খাবার দরকার। মানে হ্যাঁ, তার তো কিছু আমাকে ট্রানজিশনে কি একদম যারা রটেন বা যারা সমাজকে খুব ডিস্টার্ব করে রেখেছে, তাদেরকে আইনগত ব্যবস্থা নিতেই হবে, কিন্তু একটা শ্রেণীকে আমাকে কিছু জব অপরচুনিটি ক্রিয়েট করতেই হবে, না হলে বেকার মানে আপকামিং জেনারেশন কি হবে, তোলাবাজ হবে? নিশ্চয়ই না। না তো আমাকে তাদের জন্য জব অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। তো দুটো ট্রানজিশনাল ফেজ, এক হচ্ছে শিল্প বান্ধব পরিবেশ করতে হবে, সেই জন্য ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, ছোট বড় এক সরকার ভাবছে। মোদিজি অবশ্যই এই রাজ্যের জন্য অনেক বড় প্যাকেজ ঘোষণা করবে এবং হবে। আমি যতটা জানি প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকে অলরেডি বাংলা নিয়ে ওদের মানে বলা হয়ে গেছে, ভাবনা চিন্তা না, বলে দেওয়া হয়েছে যে তোমরা এখানে এসে এই 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 তোমাদের করতে হবে, এই করো। আচ্ছা, অলরেডি তাহলে তো এমনি বেকারত্বটা অনেক দ্যাট হ্যাজ বিন ডান। বাট এবারে আমারও নিজস্ব, দেখুন আমি অনেকদিন চাকরি করেছি সরকারি, আমি অনেক লোককে চিনি। 2 নম্বর কথা, গত 2 বছর যখন আমি চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে, বিশেষ করে গত 6 মাস আমি অনেক কর্পোরেট লবির সাথে কাজ করেছি। তো সেক্ষেত্রে আমার একটা স্ট্রং কানেকশন কিছু না কিছু হলেও ডেভেলপ করেছে। এইখানকার জন্য বছরে অন্তত 500,000 জব অপরচুনিটি কিন্তু আমিও ক্রিয়েট করার মতো এখন ঈশ্বরের ইচ্ছা একটা জায়গা আছে। আচ্ছা, সেটা যদি আমি বছরে 1000 করে, মানে এমন কিছু ছোট মাঝারি বড় শিল্পটা না পরেই ভাবলাম, এটাও যদি করতে পারি মোটামুটি বছরে 1000 করে হলে 5 বছরে 5000 লোক, মানে এটা অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট স্কিম, অ্যাপার্ট ফ্রম সরকারি চাকরি, অ্যাপার্ট ফ্রম মোদিজি যা করে দিচ্ছে বা আমাদের রাজ্যে যা ইনভেস্টমেন্ট, যদি এটা করতে পারি আমার কানেকশন দিয়ে, তাহলে আপনি ভাবুন যে অন্তত 30-35 হাজার লোক ভেরি গুড এখানে উপকৃত হবে। তো আমাকে ওইটা করতেই হবে। ওটা যখনই করব দেখবেন সমাজে ক্রাইম কমছে, মানুষের
কর্মে যতক্ষণ নিয়োগ হয়ে যাবে মানুষ, তাকে তো এনগেজ হয়ে যেতেই হবে। এনগেজ হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু তার আর কোনো জায়গা থাকবে না, সে এই সমস্ত জিনিস করে মানে বেড়াবে। আপনারা কি তখন এই চাকরি দেওয়ার ক্ষেত্রে তখন ভাববেন এই আগে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চালাতো বা এইরকম? দেখুন, সেটা আমরা আপনার আবার কাছে বলছি, বিচার্য যারা হবে? দাগী অপরাধী তাদের তাদের তো- ক্ষেত্রে আমাদের রেড ফ্ল্যাগ আছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে আমি যখন বিধায়ক হয়েছি বা অন্য যে দায়িত্বই ধরুন সকলের বিধায়ক হয়েছে। হবে, তখন কিন্তু আমি মানে আমার ক্ষেত্রে কিন্তু কোনো বাজবিচার নেই। হ্যাঁ। ঠিক আছে, ওই মায়ের কথা, মা শারদার কথা, আমি চোরেরও সতেরো মা, মা হ্যাঁ, হ্যাঁ। অসতেরো মা, ঠিক। আমাকে তো সকলকে নিয়ে চলতে হবে, আমি তো সকলের অভিভাবক, সেটা তো আমাকে ভাবতে সেইটা হবে, মানে সেইটা মাথায় রেখে মাথায় আপনারা রেখে কাজ করতে করার হবে। হ্যাঁ, পরিকল্পনাটা আছে। এবারে প্রতিনিধিত্ব কার কতটা থাকবে সে ব্যাপারে নিশ্চয়ই একটা ব্যালেন্স রেখে করতে হবে। রাজনীতিতে শিক্ষিত মানুষের প্রয়োজন কিন্তু এই কারণেই হয়, কারণ তারা ঠিক এইভাবে বুঝিয়ে বলতে পারেন এবং তার পরিকল্পনাটাও ঠিক এইরকমই মানে প্রিসাইজলি করতে পারেন তারা। আর আজকে যেভাবে বিধায়ক দেবাশিস দা আমাদের সাথে বলছেন কথাটা, তাতে আমরা অনেকটা আশাবাদীও হতে পারছি। আর ওনার যেহেতু একটা ম্যানেজমেন্ট সম্বন্ধে ভীষণ একটা মানে গাঢ় আইডিয়া আছে, সেই জন্য সেই ভিত্তিতেই এবং কানেকশন রয়েছেন, উনি উচ্চ পদে চাকরি করেছেন, তার জন্য আগামী দিন খুব ডেভেলপমেন্টের দিকেই এগোবে বলে আশা করা যায়, অন্তত দেবাশিসদার হাত ধরে। আচ্ছা দেবাশিসদা, বিজেপি বাংলা সংস্কৃতির বোঝে না, এটা বিরোধীদের একটা ধারণা এবং সেটাও মানুষের মনে একটা সঞ্চারিত হয়েছে সামহাও। সেটাকে আপনি কতটা গ্রহণযোগ্যতা দেবেন আর কি, কতটা ঠিক? বিজেপি যদি না বুঝতো বাংলা সংস্কৃতি, মানুষ 47% লোক কিন্তু আমাদের ভোট দিত না। 2 নম্বর কথা হচ্ছে, বিজেপি ওই তথাকথিত বুদ্ধিজীবী মহলের বাইরে গিয়ে বলছি, এই ন্যারেটিভটা তো তাদের তৈরি করে দেওয়া। মানে আমার বাংলার দৌড় খুবই কম, আমার কাছে বাংলা সাহিত্য মানে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ 3 বন্দ্যোপাধ্যায়, ওই শঙ্কর অব্দি এসে শেষ হয়ে গেছে। আমি আধুনিক কবিতা আজ পর্যন্ত কিচ্ছু বুঝি না, ঠিক আছে, এক লাইনও বুঝি না। রুদ্রনীল খুব ভালো কবিতা বলে, ওটা মন দিয়ে শুনি, কারণ ওটা বোঝা যায়। তো বাকিদের না, আমি, বাকিদেরও অনেকেরই বোঝা যায়, হয়তো পড়েননি আপনি। হ্যাঁ মানে বললাম তো, মানে আমার কাছে বাংলা সাহিত্য মানে এদের বাইরে মানে আমি কিছু ভাবতে পারি না, আচ্ছা। ঠিক আছে। আমার কাছে রবীন্দ্রনাথ নিয়ে বসলে বা বাকিদেরকে নিয়ে বসলে, বা আমি রবীন্দ্রনাথের গানের বাইরে যেতে পারিনি। আচ্ছা, মানে ক্লাসিক্যাল বা মানে বাংলা মানে আমি রবীন্দ্রসঙ্গীতে ওই অব্দি এসে থেমে গেছে। আমি ভাবতে পারি না, এর বাইরে মানে যেতে বাংলা পারি। আধুনিক গান কখনো শুনি? আধুনিক গান অতি অবশ্যই খুবই ভালো, কিন্তু যদি বলতে পারেন যে খুব পছন্দ, মানে কখনো আমি যদি খুব টায়ার্ড বা কখনো খুব মানসিকভাবে বিপর্যস্ত থাকি, ওই রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার ভালো, মনটা ভালো হয়ে যায়। তো একটা কি দেখুন, ফিলোসফি একটা বড় জিনিস লাইফে। তো এই বাঙালিয়ানা আর উগ্র যে ব্যাপারটা, মানে এই যে দুটো বিভাজন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে বিজেপি বাংলাকে বিভাজন এটা একদমই নয়। দেখুন, হ্যাঁ, বিজেপি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট পার্টি, তার প্রতিনিধিত্ব কিন্তু ম্যাক্সিমাম দেশে রয়েছে, এবং যে আমাদের যেহেতু সর্বভারতীয় দল এবং তার মাথায় কারা বসে আছে চিন্তা করুন। তা আমাদেরও তো, যদিও শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আমাদের জন্ম, কিন্তু বাংলায় লিডারশিপ সবে আমরা তৈরি করতে শুরু করেছি, সবে ক্ষমতায় এসছি, আমাদের বেশ কিছু প্রমিনেন্ট লিডার এখনো এসছে, কিন্তু এখান থেকে গিয়ে যতক্ষণ না আমরা ন্যাশনাল লেভেলে আমরা ওই জায়গাতে পেনিট্রেশন করতে পারবো, পৌঁছবো, যখন আমাদের যে ভয়েসটা, মানে আমাদের এমন কোনো লিডার থাকবেন 1-2 যারা পুরো দেশের ভয়েস হবেন, ততক্ষণ এ ব্যাপারটা তো থাকবেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো বাস্তবকে মেনে নেওয়াই ভালো। না, বাংলার সংস্কৃতিটা নিয়ে কতটা আপনারা মানে কনসার্ন, সেটাই আর কি। মানে সেই ব্যাপারে বিরোধীরা বলেন যে এরা তো বাংলায়, বাংলার যে সংস্কৃতি আছে, সৃষ্টি আছে, সেটা আপনার। আমি তো একজন বাঙালি, নিশ্চয়ই। এবং আমি একজন এখন মোটামুটি প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক নেতা, ঠিক তো? হ্যাঁ। 3 নম্বর হচ্ছে আমার সাহিত্যের জ্ঞানটা আপনাকে বললাম। 2 নম্বর হচ্ছে আমার মানে রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল মিউজিকে মোটামুটি একটাতে মাস্টার্স করা আছে, একটাতে গ্র্যাজুয়েশন, মানে
অবধি ডিগ্রি করা আছে, তারপরেও যদি মানে কোনো এদের না মনে হয়, মানে তৃণমূল বা বিরোধীদের মনে হয় যে আমি বাঙালি নই এবং আমি বাঙালিয়ানাটা জানি না, আমি খুব দুঃখিত। কিন্তু হ্যাঁ, আমি হয়তো তাদের মতো বুঝি না, কিন্তু আমি মানুষের মতো বুঝি। মানুষের মনের ভাষাটা, মানে বাঙালিদের মনের ভাষা মোটামুটি পুরুলিয়া থেকে ওদিকে বলতে পারেন পাহাড় অব্দি, আর এদিকে সাগর অব্দি, হ্যাঁ। সমুদ্র অব্দি। তাদের মনের ভাষাটা বুঝি, ওইটুকু বাঙালি হলেই চলবে, তার বেশি বাঙালি হওয়ার দরকার নেই, আমাকে আঁতেল হওয়ার দরকার নেই। এতক্ষণ যখন গানের কথা হচ্ছে, তাহলে এক লাইন রবীন্দ্রসঙ্গীত একটা শুনে নিলে ভালো হয় মনে হয় দেবাশিস দা, একটু ভালো লাগবে আমাদেরও। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটু শুনি, 2 লাইন শুনি না। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিশীত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে। আজ এই পর্যন্তই থাক। আরে এত ভালো গান করেন আপনি, মানে আপনার সত্যি কথা বলতে অনেক রিলস দেখছি, বা শুনছি, আপনার ইন্টারভিউ হয়েছে অনেক জায়গায়, কিন্তু গান কখনো শুনিনি, মিস করতে পারি হয়তো, কিন্তু আমি সিরিয়াসলি জানতাম না কিন্তু আপনি এত ভালো গান করেন, মানে এটা অস্বাভাবিক। আমি জানি না, দর্শকদেরও বলছি যে আপনাদের কেমন লাগলো, এতক্ষণের আড্ডাটাই কেমন লাগলো, আর গানটা সবচেয়ে বড় কথা যে শুনলাম, একজন বিধায়কের গান শুনলাম, এটা একটা বাড়তি পাওনাও হয়ে গেল, খুব আনএক্সপেক্টেড ছিল আমার কাছেও। আমি একটা কথা বলি, আপনি খুব কড়া প্রশাসক ছিলেন, সেই ইমেজটা কি এখানেও, মানে কড়া মানে সকলেই জানে, বাংলা জানে, সেই ইমেজটা কি এই রাজনীতিবিদ হিসেবেও সেইটা অ্যাপ্লিকেবল হবে? আমি ভালোর জন্য খুব ভালো, খারাপের জন্য খুব খারাপ, আমার একটা খুব বদ নেচার আছে। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন, দুটো জিনিস হচ্ছে যে দুটো জিনিস মেনটেন করি। এক হচ্ছে যারা আমার কাছে অনেক কিছু মানে ভাষা শুনে তো বোঝা যায় অনেক কষ্ট নিয়ে আসে, যাদের কেউ নেই, বিশ্বাস করবেন না, আমার তাদের জন্য একটা অদ্ভুত ফিলিং হয়, মানে কেন বলতে হবে না, এটা মন থেকে ফিলিং হয়। আর একটা যেটা বললাম যে খারাপের জন্য আমি খুব খারাপ, আমি হচ্ছে নন নেগোসিয়েবল পারসন। আমি যদি বুঝি এই কাজটা আমি করবো না, অন্যায় বা ভুল হচ্ছে, মানে সামহাও আমার থার্ড সেন্স যদি কাজ করে যে আমি এটা করব না, আমাকে দিয়ে আপনি এটা করাতে পারবেন না, কোনোভাবেই নয়। তাহলে আইপিএস থাকাকালীন মানে মানে কোন রাজনৈতিক চাপে কোনো কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন, কখনো হয়নি? আমাকে অনেক সিনিয়ররা বলেছে জন্মের সময় মা হয়তো মধুর বদলে ভুল করে নিম পাতা দিয়ে দিয়েছে। তো হয়নি, মানে আমি আইনের বাইরে গিয়ে কাজ করা পছন্দ করি। মানে চাপে পড়েও কখনো করেননি, রাজনৈতিক চাপে? আইপিএস থাকার সময় এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা মনে হচ্ছিল ভীষণ নীতিবিরুদ্ধ হবে, করেননি হয়তো, কিন্তু সেটা যে একটা ভীষণ চাপ, সেই জন্য ঘুম কেড়ে নিয়েছে, এরকম কোনো ঘটনা কি মনে পড়ছে আপনার? তাহলে যদি শেয়ার করেন ভালো হয়। দেখুন, একেবারে 100% তো বলতে পারবো না, তবে মোটামুটি 95% আইন মেনে কাজ করেছি, কখনো কাউকে অন্যায়ভাবে ফাঁসাইনি জীবনে। দেখুন, কাজ করতে গিয়ে হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, সেটা অস্বীকার করছি না। 2 নম্বর কথা, কোনো পার্টিকুলার জনজাতি, জাতি বা কোনো সংখ্যালঘু হোয়াট এভার, বা কোনো মহিলাকে কোনোদিন অসম্মান করিনি বা এদেরকেও করিনি, আমি এটাকে খুব অপছন্দ করি। 3 নম্বর হচ্ছে যে অনেকে এই ইনফ্লুয়েন্স করে যায় না, আমাকে ইনফ্লুয়েন্স করাটা খুব কঠিন। তার কারণ হচ্ছে ধরুন আপনি যদি আমার একবার বিশ্বাস ভাঙেন, আমি আপনাকে ফুল লিবার্টি দিতে পারি, একটা পয়েন্ট অবধি দেবো, কিন্তু যদি দেখি কখনো আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, সেই জায়গাটাতে আমি খুব রিজিড হয়ে যাই, আর আপনি ফিরবেন না। না, একবার যদি কারো দিক থেকে মুখ ফিরিয়ে নিই, আমাকে আর ফেরাতে পারবেন না। 2 নম্বর কথা যেটা বলছিলাম, যে আপনি আমাকে যদি সবকিছু কনফেস করেন,
আমি নিশ্চয়ই ওয়ে আউট বার করি, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু দেখুন কে কি কারণে ভুল করেছে অনেক সময় তাকে সে অনেক ভুল ক্ষমার যোগ্য হয়, কিন্তু যদি আপনি চালাকির আশ্রয় নেন সেটা কিন্তু ঠিক না। মানে সেটা আপনি মেনে নেন না কখনো আর কি? আমি আমার থেকে ডিটাচ হয়ে যাই। আর চাকরিতে থাকাকালীন এমন কোনো শিক্ষা কি আপনার মনে পড়ে যেটা আজ রাজনীতিতে ভীষণভাবে অ্যাপ্লাই করছেন বা সেটা খুব প্রযোজ্য হয়ে দাঁড়িয়েছে এরকম? সেটা হচ্ছে ধৈর্য। আচ্ছা। মানে এই চাকরিটা অ্যাজ আইপিএস অফিসার আমি যেখানে যেখানে চাকরি করেছি, বা দেখুন আমি মাওয়িস্টদের এগেনস্টেও কাজ করেছি, ইন্টেলিজেন্সে অনেক কাজ করেছি, সিবিআইতে ছিলাম, নর্থ ইস্টের দায়িত্বে ছিলাম, 6জন সব থেকে বড় টেরোরিস্টকে আমি ধরে নিয়ে এসেছিলাম, মানে এনএসসিএম আইএম এর আইজাক মুইভার যে ভাই হরমিং মুইভা অ্যান্ড 5 আদার্স। তো এগুলো করার জন্য, বা দার্জিলিংয়ে ঝামেলার সময় ওখানে ছিলাম, ওখানে অনেক বড় রোল ছিল আমার। সাংঘাতিক টাফ একটা। তো ওখানে কি হতো, দিনের পর দিন আপনাকে ধৈর্যের পরীক্ষা হতো। কোনো ঘুম, কোথায় থাকতাম, কোথায় কি করতাম, মানে অপেক্ষা করতে করতে করতে, বা অনেক কিছু আপনি ওখানে মুখে প্রকাশ করতে পারবেন না। ওখানে অবজারভেশন পাওয়ারটা খুব বেশি থাকতে হবে, কোনো এক্সপ্রেশন থাকলে হবে না। ওটা করতে 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 কি হয় বলুন তো, একটা সময় আপনাকে ঈশ্বর তৈরি করে দেয়। তারপরে কি হয় যে, যেটা বললাম যে হ্যাঁ 21-এর যা ঘটনা ঘটেছিল এবং তারপরে যা যা হয়েছিল, একজন মানে আমার জায়গায় যদি অন্য পুলিশ অফিসারও থাকতো বা একজন সাধারণ মানুষও থাকতো, ওটা নিতে পারতো না, হয় সুইসাইড করতো, না হলে হার্ট ফেল করতো। তো এইটা ছিল বলে মানে আমার ওই জার্নিটা আমাকে ওইভাবে তৈরি করেছে। মানে এই শীতলকুচির ঘটনাটা যে বাংলার রাজনীতি মানে এখনো বিতর্ক হয়ে রয়েছে, আপনি সেটাকে এখনো মানে অতটা কি মানে এটা কি খুব মানে আহ, শুধু শুধু বেশি অতিরঞ্জিত করে মানে এক্সাজারেশন আছে কিছু, নাকি আপনার মনে হচ্ছে এটা এটা সত্যি সেরকম একটা কিছু ঘটনা, নাকি আপনার কাছে খুবই স্বাভাবিক? না না, দেখুন আমার কাছে দেখুন পুরো যে যে ঘটনাটা হয়েছিল, আবার বলছি, এখনো বলেছি, আবার মানে আগে বিগত বলেছেন। দিনেও বলেছি, ভবিষ্যতেও বলবো। এবারও দেখবেন ইলেকশন চলাকালীন মমতা ব্যানার্জি বা ইলেকশনের আগে বেশ কিছু কমেন্ট করেছেন যে এই প্যারামিলিটারি ফোর্সকে গিয়ে আক্রমণ করবে, এইভাবে ভোট দিতে হয়, এইভাবে ওদের রুখে দেবে। আগের বারও তিনি এই ঘটনাটাই করেছিলেন, 7ই এপ্রিল মাথা ভাঙাতে গিয়ে এরকম একটা প্ররোচনামূলক বক্তব্য দিয়েছিলেন যে মহিলারা গিয়ে হাতা খুন্তি যা যা রয়েছে সেগুলো দিয়ে একদল গিয়ে আটকাবে, আরেক দল গিয়ে ভোট দেবে, দরকার হলে কিভাবে হয় তোমরা তো জানো, এসব অনেক কিছু বলেছেন। আগের বারে ওটা করেছিলেন, সেদিন যা যা ঝামেলা হয়েছিল, দ্যাট ওয়াজ ডিউ টু হার্ড প্রভোকেশন। ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল, হয়তো কিছু আমরা করতে পারিনি, কিন্তু ওই সময়েও ওনার এগেনস্টে কিন্তু এফআইআর হয়েছিল, যার কোনো তদন্ত হয়নি। 2 নম্বর কথা হচ্ছে যে প্যারামিলিটারি ফোর্সের দিক থেকেও প্যারামিলিটারি ফোর্স কিছু অন্যায় করেনি, তার কারণ বুথে আক্রমণ হয়েছিল, তার উপরে যে অবস্থা চলে গিয়েছিল, যারা ভোট কর্মী তারা তো আক্রান্ত হয়েছিল, তারা মরেও যেতে পারতেন, এত ম্যাসিভ অ্যাটাক হয়েছিল। তার আগেও বিভিন্ন ঘটনা হয়েছিল যেখানেও শূন্যে গুলি চালাতে হয়েছিল, সেখানে ওদের উপর অ্যাটাক হয়েছিল, গাড়ি ভাঙচুর হয়েছিল। তো আইপিসিতে মানে তখন তো আইপিসি ছিল, ইন্ডিয়ান পিনাল কোড, ওই রাইট মানে আত্মরক্ষার যে ব্যাপারটা রয়েছে, দুটো জিনিসে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে লাইফ। মানে যদি গভর্নমেন্ট প্রপার্টি কেউ ভাঙচুর করে সেক্ষেত্রে আপনি অ্যাকশন নিতে পারেন, আর ধরুন কেউ কাউকে মার্ডার করছে বা এমন অবস্থা হয়ে গেছে সেখানে কেউ কাউকে মেরে ফেলবে, সেইখানে কিন্তু আপনি পাওয়ার এক্সারসাইজ করতে পারেন, সেটা আপনাকে অধিকার দিয়েছে আইন। আচ্ছা। তো তারা ওই আইনের মধ্যে থেকেই কাজ করেছিল। আমি অ্যাজ এসপি আমি শুধু রিপোর্টগুলো বানিয়েছিলাম আর প্রেস ব্রিফ করেছিলাম, এটাই হচ্ছে আমার অপরাধ ছিল। ও আচ্ছা। আমি নিজে কোনোদিন কাউকে ফায়ার করতেও বলিনি, আমি গুলি চালাইনি। আমি জেনেছিলাম এই ঘটনা 26 মিনিট পরে, তার জন্য আমাকে ওই কেসে জড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। 10 বার আমাকে সিআইডি ডেকেছিল এবং
10 ঘন্টা করে গ্রিল করা হয়েছিল। তো আমাকেও অপরাধীর চেয়ারে বসে অনেক কিছু সহ্য করতে হয়েছিল। মানে অনেক রকম ভাবে কথাগুলো শোনা হয়, কেউ কখনো শোনা হয় যে ফায়ার করেছেন, কখনো ইনস্ট্রাকশন দিয়েছেন। দেখুন, যা হয়েছে সেটা অন রেকর্ড রয়েছে। সিআইডি নিজেই হাইকোর্টে রিপোর্ট সাবমিট করেছে। আর এগুলো এমন একটা টেকনিক্যাল জিনিস, এখানে বাইরে গিয়ে এক লাইনও বলা সম্ভব নয়। সিআইডি যে রিপোর্ট সাবমিট করেছে সেখানেই সবটা করা আছে। হ্যাঁ, সেই জন্য আমার নিজস্ব আমি কি বলি না বলি দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। এটা তো সিআইডি তখন মমতা ব্যানার্জি 215 ম্যান্ডেট নিয়ে এসছে, ওই সরকারের দেওয়া রিপোর্ট আমার এগেনস্টে হাইকোর্টে জমা পড়েছে, আমার একটা ভুলও বার করতে পারিনি। গ্রেট। মানে একটা মানসিক চাপ চলছিল আপনার সাংঘাতিক নিশ্চয়ই। হ্যাঁ, চলছিল তো বটে। মানে ওটা এমন একটা চাপ ছিল, প্রত্যেক দিন একই কোশ্চেন 1 থেকে 100 অব্দি রিপিটেডলি করা হতো। একজন ইন্সপেক্টর, 2জন কনস্টেবল, একজন ডিএসপি, তারা সারাক্ষণ ধরে এই একই জিনিসই এগোতো এবং সেটা এডিজি সিআইডি বসে নিজের ইয়ে থেকে দেখতেন, সিএমকে প্রত্যেকদিন ব্রিফ করতেন। মানে শীতলকুচির ঘটনাটা কি মনে হচ্ছিল যে জীবনের মোড়টা আবার অন্যদিকে ঘুরে যেতে পারে? তখন থেকে কি একটা ডিসিশন নিতে শুরু করলেন? না না না, একদমই না। তখন থেকে দেখুন, আমি প্রচণ্ডভাবে বলতে পারেন যে আধ্যাত্মিকতাকে মেনে চলি। আমার একজন গুরুজি আছেন বৃন্দাবনে, উনি আগেই বলেছিলেন একটা খুব বড় ঘটনা ঘটবে, তোমার ওটা লাইফের টার্নিং পয়েন্ট হবে। বলে তুমি কিন্তু ওটা খুব খারাপ লাগবে, তোমাকে ওটা সহ্য করতে হবে, তুমি হয়তো ওটা নিতে পারবে না, বাট ওই সহ্যটা তোমাকে কিন্তু জীবনে অনেক দূর নিয়ে যাবে। তো মানে যখন শীতলকুচির আগে বলেছিলেন কথাটা। আচ্ছা। তোলে শীতলকুচি ফায়ারিং হয়েছে, যেদিন আমি সাসপেন্ড হয়ে ফিরছি, তখন গুরুজি একটা কথা বলেছেন, তোমার বাল কই বাঁকা নেই কার পায়গা। কিন্তু তখনও উনি বলে যাচ্ছেন, খুব কুললি বলছেন, হাসছেন। আমি বললাম যে, বলে তুমকো বুরা লাগ রা হ্যায়, এক দিন তুম দেখলে না যে তুমকো কাহা লেকে যায়গা। তারপরেও কিছু বলে দিয়েছিলেন, যে বলেছিলেন এই জিনিসগুলো হবে, বলেছিলেন আরো তোমার উপরে ঘটনা ঘটবে, আচ্ছা। কিন্তু কোনোভাবে তুমি বিচলিত হবে না। বলে 24-এ একটা অপরচুনিটি আসবে, মনে হবে একটু রিলিফ হলাম, হবে ফেল না। হবে। 26 থেকে তোমার নতুন করে জীবন শুরু হবে। জাস্ট ওনার কথা কিন্তু আছে। উনি এতটাই প্রেডিক্ট করেছিলেন? উনি স্পিরিচুয়াল লোক, উনি তো কোনো অ্যাস্ট্রোলজার নন, উনি স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে বলেন। ওনাকে কারো কুণ্ডলিও দেখতে হয় না, কিছুই করতে হয় না। তো উনি এটাও বলেছেন যে পরবর্তীকালে, মানে আমার রোড ম্যাপটাও বলে দিয়েছেন, যে একটা কথা বলেছেন যে তোমার লাইফ সকলের লাইফ নিজের ভোগের জন্য হয় না, অনেকের লাইফ হয় স্যাক্রিফাইসের জন্য। তোমাকে ঈশ্বর তৈরি করেছে অন্যের ভালো করার জন্য, কিন্তু নিজের লাইফকে স্যাক্রিফাইস করার জন্য। ওটা সবসময় মেনে চলবে। এবং বলেছিল যে এটা তোমার শুরু, তোমার লাইফে তুমি অনেক কিছু দেখবে, অনেক উপরে যাবে। এবং বলেছিল যে তোমার যেটা স্বপ্ন, কয়েক কোটি লোকের ভালো করবে, ওটাও হবে। এবং এটাও বলে দিয়েছেন যে লাস্টে আমি, মানে হয়তো আজ থেকে 15 বছর পরে অলনে স্যারের আমি সবকিছু ছেড়ে দিয়ে হয়তো সেন্ট হয়ে চলে যাবো, এটাও বলেছে। সিরিয়াসলি? কি না না, আপনার এত স্বপ্ন, এত 15 বছরে সেই স্বপ্নটা। তারপরে এটাও বলে গেছে যে একদিন মনে হবে আর কিছু ভালো লাগছে না, আচ্ছা। সেদিন তুমি সবকিছু ডিটাচমেন্টে চলে যাবে। মানে বলে আর ভালো লাগছে না, সবকিছু বলে তোমরা দেখে নাও, আমি চললাম, আমাকে আর দেখো না কোনোদিন। মানে আপনি এটা জেনে প্রিপেয়ার মোটামুটি। মানে কি হয়েছে না, মনে মনে একটা হয়ে আমি নিজে বুঝতে পারছি, আমার ট্রান্সফরমেশনটা বুঝতে পারছি। বললাম না যে জিতলে আমার কোনো আনন্দ নেই, ইয়েতে কোনো, সেই অগ্নিপথের কবিতার মতো মনে হচ্ছে না, খুব একটা ইম্পর্টেন্ট সাইড ছিল ওখানে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবাশিসদার কাছে, যে ইউনিফর্মটা খুলে যেদিন রাজনীতিতে আসার দিন ইউনিফর্মটা খুললেন, একটা তার স্বপ্ন, ওটাও তো একটা স্বপ্ন, ওটাও তো একটা ভালো লাগা। এটা ইমোশনালি কিভাবে মানে সেটা চ্যালেঞ্জিং হলো, কতটা কঠিন ছিল আপনার কাছে? 21-এর মানে ওখান থেকে সাসপেন্ড হয়ে, মানে এসপি চেয়ার ছেড়ে চলে আসার পরে 24 অব্দি, তার মধ্যে ইউনিফর্ম পরার খুব একটা সুযোগ পাইনি। কারণ প্রথমে সাসপেনশন, তারপর সাসপেনশন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলো না, কম্পালসারি ওয়েটিং, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট করলো না, তারপর কোর্ট অর্ডার দিল, কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেল। আমাকে অফিসে তো যেতে হতো না, ফলে 3 বছরে মোটামুটি আমি বেশিরভাগ সময় আশ্রমেই থাকতাম। আশ্রম মানে?
কখনো বেনারস, কখনো পুরী, কখনো হরিদ্বার, কখনো ঋষিকেশ, আচ্ছা, উত্তরকাশী। মানে সাংঘাতিক ভাবে আপনি নিজেই আধ্যাত্মিক মানুষ একটা। তো কখনো হচ্ছে আপনার ওই আমাদের কামাখ্যা। আচ্ছা, ফলে ইউনিফর্মের প্রতি আস্তে 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 এমনিতেই ডিটাচমেন্ট Detached হয়ে হয়ে। গিয়েছিল। তো সেক্ষেত্রে খুব একটা ম্যাটার, হ্যাঁ একটা জিনিস বলতে পারেন যে রিজাইন করার পরেও আমার সমস্ত টাকা পয়সা এখন এক পয়সাও রিলিজ করেনি। তখন আগে সব আটকে দিয়েছিল, পেনশন তো দূরের কথা। ওই 2 বছরের জার্নিটা খুব কষ্টের ছিল, মানে এই যে লড়াইটা চলেছে উইদাউট সিঙ্গেল পেনি। হ্যাঁ, মানে আর্থিক একটা আমি অনটনের যখন মধ্যে গেছে। চাকরি ছেড়েছি তখন আমার গ্রস স্যালারি 2 লাখ টাকার উপরে ছিল, মানে উইথ অল গভর্নমেন্ট ফেসিলিটিস। 4খানা বডিগার্ড ছিল, 2টো গাড়ি ছিল, আরো যা যা ছিল। মানে একজন মানে আমার ব্যাচমেটরা তখন সবাই ডিআইজি, যা সুযোগ সুবিধা পায় সেটা আমার কিছুই ছিল না। মানে এই 2 বছর আমাকে একদম বলতে পারেন যে জীবনে একদম অপরদর্শন টাইপ। ইয়েস, মানে মাইনাস থেকে আবার যুদ্ধ শুরু করা, সেটা সেই জন্য ওটা বেশি চ্যালেঞ্জিংও হয়ে গেল একটা টাইমে। মানে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু থাকার পরও হঠাৎ করে জিরো হয়ে গেলেন, তারপরেও আবার শুরু করলেন, আবার কিন্তু একটা সফলতার শিখরে চলে যেতে পারলেন। এটা তো নিঃসন্দেহে ওই ধোনির গল্প শুনি আর যাই শুনি বা সিনেমা দেখি, এটা কিন্তু তার থেকে কিছু কম বড় কিছু নয়। দেবাশিসদার যে গল্পটা শুনলাম যে জিরো থেকে শুরু করে আবার মানে থেমে যাননি, ভেঙে পড়েননি, কষ্ট হয়েছে ডেফিনেটলি, কিন্তু তারপরেও যে ওনার যে একটা অদম্য উৎসাহ, ইচ্ছা ওনাকে আবার এগিয়ে যেতে সাহায্য করেছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সবটাই মানসিকভাবে এইভাবে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো দেবাশিসদা, ভালো লাগলো সেটা হচ্ছে ধৈর্য, সহ্য ক্ষমতা, সেইটাকে আপনি এতটা বেশি প্রাধান্য দিলেন। এটা কিন্তু আমাদের সত্যি সকলের কাছে শিক্ষণীয়, এবং আগামী প্রজন্মের কাছেও ডেফিনেটলি এটা শিক্ষণীয় যে আমরা সবেতেই ভীষণ এখন অস্থির, অধৈর্য। সেটা যদি একটু ধৈর্য ধরে থাকা যায় তাহলে একটা কোথাও গোলে পৌঁছানো যায়, এটা আমাদের বিশ্বাস। দেবাশিসদা, আপনার জীবনে এমন কেউ আছেন কি যার মানে যিনি সবসময় আপনাকে বাস্তবটা বুঝিয়ে দেন, মানে গুরুজি ছাড়া, মানে কোনো বন্ধু বান্ধব, কোনো সেরকম রিলেটিভ বা কেউ যার কাছে গেলে আপনি একটু শান্তি পান বা কোনো অস্থির অবস্থা থেকে একটু মুক্তি পান? আমি একটা জায়গায় গেলে খুব শান্তি পাই। আগে শনিবারেও গিয়ে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মহারাজজিদের কাছে গিয়ে 2-2.5 ঘন্টা বসেছিলাম। বসে ওনাদের পুরো কি কি ওনারা এখন মানে ওনাদের টোটাল কি কি কাজকর্ম চলছে, টোটাল মানে রামকৃষ্ণ মিশন এখন কোন কোন সাবজেক্ট নিয়ে কোথায় কিভাবে পরিকল্পনা করছেন? পরিকল্পনা করে এবং আরো কি কি ডেভেলপ করার ইয়ে করছে, ওটা পুরোটা আলোচনা হলো। কিছুটা ওনাদের সাথে আরো ডিসকাশন হলো আগামী দিনে মানে কিভাবে আরো কি করা যায়, কোথায় কোথায় কি কি প্রজেক্ট আটকে আছে, সেগুলো আমি কি করে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার কাছে এটাই হচ্ছে এন্টারটেনমেন্ট, আমার কাছে এটাই ভালো লাগা। 2 নম্বর যেটা বললেন, আমি কোনো সাফল্যের শিখর টিখর কিচ্ছু নয়, এটা আবার নতুন করে জীবন শুরু করলাম, মানে রিবার্থ বলতে পারেন। ঈশ্বরই করে দিয়েছেন এই রিবার্থটা, হয়েছে অনেক কিছু করে দেওয়া। মানে আমি যে যে পরিকল্পনাগুলো গত 6-8 মাস 1 বছর ধরে করে যাচ্ছিলাম, মানে উড়িষ্যাতেও অনেক কিছু কাজ করার জন্য গভর্নমেন্টের সাথে অনেক প্রজেক্ট ফাইনাল, কোনোটা হয়ে গেছে, কোনোটা হয়তো হওয়ার মুখে। সেগুলো অনেক বড় স্কেলে, খুবই বড় স্কেলে। মানে ধরুন একটা প্রপোজাল আছে, মানে একটা প্রপোজাল আছে যেটা আগামী 10 বছরে প্রায় $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হবে, মানে এইরকম লেভেলে আছে। কিছু ধরুন আইটিতে খুব একটা মানে ডেটা সেন্টার নিয়ে একটা প্রপোজাল দেওয়া হয়েছে। তারপরে একটা প্রাইভেট পোর্ট আছে, ওটা আমরা ইনভেস্টমেন্টের প্রপোজাল দিয়েছি। এরকম প্রায় 6-7টা ইয়েতে আছে। আমার এখানেও বললাম যেটা জেতার পরে আমি অন্তত 6-7 জনের সাথে খুব ইম্পর্টেন্ট কিছু প্রপোজাল নিয়ে মিটিং করেছি। আমরা পিএমওর সাথেও যুক্ত হয়ে খুব বড় একটা মানে ড্রোনের একটা ইয়ে করব কাশ্মীরে, সেটাও মোটামুটি আচ্ছা, কথাবার্তা চলছে। একটা কথাই বলতে পারি যে এখন ভালো লাগার দিকটা খুব আলাদা হয়ে গেছে। এখন ভালো লাগার দিকটা হচ্ছে যে প্রত্যেকদিন মনে হয় মানে জীবনটা আস্তে আস্তে আমি এবার কাউন্ট করি যে এবার তাহলে আমার কমছে প্রত্যেক দিন, তাহলে আমার বাকি সময়টা আমাকে প্রত্যেক দিন কাজে লাগাতে হবে কি করে। আর 2 নম্বর হচ্ছে যে
আহ, ঘুমানোর সময় খুব কমে গেছে, ওই 2.5-3 ঘন্টার বেশি ঘুমও হয় না। যদি একটা খুব ভালো লাগে, হয়তো প্রচন্ড ব্যস্ত আছি, যেটা বললাম, খুব ভালো কোনো ভালো কোনো মিউজিক শুনলাম, কি কোথাও কোনো ভালো লেকচার শুনলাম, বা কিছুটা হয়তো কোনো খুব ভালো মোটিভেশন কিছু একটা হতে মোটিভেশনাল স্পিচ, বা যে কোনো সাবজেক্ট নিয়ে, সেটা ফিজিক্সও হতে পারে, নিউক্লিয়ার ফিজিক্সও হতে পারে, কোয়ান্টাম ফিজিক্স হতে পারে, বা আমাদের অন্য কোনো টপিকও হতে পারে, মানে কিছু শেখার চেষ্টা করি প্রত্যেকদিন, কিছু শিখতে ইচ্ছা শিখতে করে। ইচ্ছা করে। যে সোশ্যাল মিডিয়া এখন তো আপনি মানে রেগুলার, তাতে কখনো ট্রোলড হচ্ছেন? নিশ্চয়ই হচ্ছেন। আমি ওটা খুব নিয়ে আপনি খুব একটা বদার না। আমি দেখিও না, আমি আমার নিজের কাজ করে যাই, কে কি বললো সেটা এই নিয়ে ব্যাপারে bothered। আমি খুব ডোন্ট কেয়ার অ্যাটিটিউড মেনটেন করি। আচ্ছা, আচ্ছা। দেখুন, কে কি, আমার ভাবনাটা আমি ভাবতে পারি, লোক কি ভাবলো সেটাতে তো আমি করতে, সেটা আপনার কিন্তু কোনো- আমি নিজে জানি আমি নিজে কি করেছি বা করছি, ফলে কে কি বললো ওটা নিয়ে না ভাবাই ভালো। ওটা ভাবলে আপনি সারাদিন ওটার মধ্যেই আবদ্ধ থেকে যাবেন। এই যে আপনার সোনারপুর কেন্দ্রে তো মানে যেমন গ্রামের সাইড রয়েছে, অনেকটা বিস্তীর্ণ এলাকা 5টা জুড়ে। পঞ্চায়েত আছে, হ্যাঁ, আর আরেকটা বিরাট বেশ শহর কেন্দ্রিক মানে কেন্দ্র 17টা আপনার। ওয়ার্ড আছে। ভীষণই ভীষণই অন্যরকম, একদম ঝাঁ চকচকে শহর। মানে মানে এইটা ওটা আপনি সামনে দেখেছেন, হ্যাঁ, আপনি একটু ভিতরে গেলে ওই ইসরায়েল যখন গাজার ওপরে বম্বিং করেছিল, যেরকম রাস্তাঘাট বা অবস্থা, ওটাতে গেলে ওরকমই মনে হবে, ভাঙা রাস্তা, কিচ্ছু নেই, মাঝখানে অর্ধেক, মানে মোটর সাইকেলে করে আপনি ঠিক মতো যেতে পারবেন না। দেখবেন যে প্রখর, মানে বৈশাখ মাসে গিয়ে আমি বাড়ির ভিতরে বেসমেন্টে জল আছে, কোথাও এতটা জল, আচ্ছা। কিচ্ছু নেই, মানে রাস্তা নিচু, বাড়ি উঁচু, ভয়ঙ্কর। মানে আচ্ছা। এগুলো আপনারা সামনে থেকে দেখেছেন, হ্যাঁ। আমি ভিতর থেকে আরো খারাপ দেখেছি। মানে এটা ঠিক করতে আমার অ্যাটলিস্ট 2-3 বছর লাগবে, না, মানে এটা হাই রাইজ বিল্ডিং বা শপিং মল টল তো আছে, তা সেইটা এক ধরনের মানুষ থাকছেন, আবার গ্রামের মানুষদের মানসিকতা, তাদের মানে চাহিদা মিক্সড সব কালচার। আলাদা, মিক্সড কালচার। সেটা আপনি ব্যালেন্স করতে পারবেন, মানে সেটা কেমন করে করবেন সেটা তাদের না দেখুন, সকলের জন্য। প্রত্যেকের চাহিদা তো আলাদা। আপনাকে 3টে ভাগে মানুষ, সোসাইটিকে ভেঙে নিতে হবে বাস্তবে ভাবে, মানে বাস্তবিক হলে। এক, যারা হাই এন্ড মানুষ, তাদের কি হয়েছে, ম্যাক্সিমাম পড়াশোনা করে বাইরে সেটেল, এখানে চাকরি বাকরি নেই। কারা রয়েছেন, তাদের বৃদ্ধরা, হ্যাঁ হ্যাঁ, একদম লাইক বৃদ্ধাশ্রম, তারা নেই কিন্তু সব জায়গাতে। কিন্তু এবারে বেশ কিছু মানুষ ভোট দিতে এসেছে, এটা বাস্তব। 2 নম্বর, মধ্যবিত্ত পরিবার, যারা কি করে, একটা সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে, বাবা মা ওইটুকু পড়াশোনা করে যে ভাই একটা সরকারি চাকরি তোমাকে পেতে হবে। সরকারি চাকরিও তো সেরকম। সরকারি চাকরি পেলেও চলে গেছে এই দুর্নীতিতে। তো এই একটা গ্রুপ আছে। আর 3 নম্বর, যারা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেটেড, এরা কিন্তু নেই এখানে। ফলে আপনি, তারাও তো ভোট দিয়েছে এসে, তারাও ভোট দিয়েছে। এবারে 3টে যে দেখছেন এখানে কারা রয়েছে, যাদের কিছুই হয়নি, এই 3টে শ্রেণীর বাইরে, ওই হয় তোলাবাজদের দলে আছে, আর না হলে মার খাওয়ার দলে আছে। তো যদি এই বিশ্লেষণটা আপনি করে নেন, তাহলে আপনাকে ঠিক করতে গেলে 3টে সোসাইটির চাহিদা কিন্তু আলাদা। আপার লেভেলটাকে যদি ঠিক করতে, আপনাকে সেই ধরনের ইন্ডাস্ট্রি বা সেই ধরনের মানে আপনাকে সব শিল্প সম্ভাবনা এনে দিতে হবে, বা আইটি বলুন, অন্যান্য বলুন, এআই, হোয়াট এভার, যারা এখানেই কাজ পাবে উইথ এ হ্যান্ডসাম স্যালারি, বা মানে ইন্টালেকচুয়ালস যারা দেশের হয়ে কাজ করবে। 2 নম্বর, যারা মিডল টিয়ার, যেটা বললাম, যারা সরকারি চাকরি করবে, ক্লার্কের কাজ করবে, স্কুল টিচার হবে, বা অন্যান্য কাজ করবে, ছোটখাটো ব্যবসাও করলো। ছোটখাটো ব্যবসা করবে। 3 নম্বর, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যদি কলকারখানা হয় এখানেই কাজ পাবে, প্লাস নিজেরা স্বনিযুক্তি প্রকল্প, যেটা গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, নিজেরাই লোন নিয়ে বা এমএসএমই তে ব্যবসা করবে, বা বিভিন্ন মুদ্রা লোন বা অন্যান্য। মানে তিন ধরনের মানুষেরই উপকারে। 3 ধরনের মানুষকে আপনাকে নিয়ে আলাদা আলাদা ভাবতে হবে, নাহলে কিন্তু আপনি অন্তত আপনার কেন্দ্রটা তো সেরকমই বলছে। আমার কেন্দ্র তো বলছেই, হ্যাঁ, মানে আমার কেন্দ্রে 3টে সম্ভাবনাই আছে। এক্স্যাক্টলি সেটাই এই বলছি। 3টে সম্ভাবনাকে নিয়ে কাজ করতে হবে। সবটাই করতে হবে আপনাকে। একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার খেলছি, যে এক কথায় বলবেন, রাজনীতি না করলে কোন পেশায় আসতেন? সন্ন্যাসী হয়ে যেতাম, প্রিয় স্পিরিচুয়াল গুরু হতাম।
স্পিরিচুয়াল গুরু হতেন। প্রিয় বই? গীতাঞ্জলি। বাংলা সিনেমা দেখেন তো? প্রিয় বাংলা সিনেমা কোনটা? দ্বীপ জেলে যাই। মানে আপনি অনেক দূরে পড়ে রয়েছেন এখনো, না? সবচেয়ে পছন্দের খাবার কি ধরনের পছন্দ করেন? খুব লাইট। সবচেয়ে বেশি খেতে পছন্দ করি ফ্রুট আর ফ্রুট জুস, মানে মিক্স ফ্রুট যেটা হয়, আচ্ছা আর সঙ্গে যদি আর কিছু নাটস বা এরকম ধরনের থাকে আচ্ছা। আরো ভালো লাগে। প্রিয় রাজনৈতিক বন্ধু? রাজনীতিতে এখনো হয় আমার সিনিয়র না জুনিয়র, আমি এখনো সেইভাবে রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারিনি, তো এটা বন্ধু বলা মানে আমার দু একজন বন্ধু এবারেও জিতেছে, কিন্তু রাজনৈতিক বন্ধু বলা মুশকিল। তারা বন্ধুই? বন্ধু মানে রাজনৈতিক বন্ধুরা বলতে পারবো না। আচ্ছা, তাদের নাম বলুন। অনেকেই আছে, এই যেমন সিঙ্গুরের যিনি এমএলএ ডক্টর অরূপ দাস। আচ্ছা আচ্ছা, আমার আশেপাশে মানে আমার সাথে সকলেরই খুবই ভালো সম্পর্ক, রূপাদিরও খুব ভালো সম্পর্ক, সর্বরিদির সাথে ভালো সম্পর্ক, পাপিয়াদির সাথে খুব ভালো সম্পর্ক, ওদিকে কালনার এমএলএর সাথে খুব ভালো সম্পর্ক, রানীগঞ্জের এমএলএর সাথে খুব ভালো সম্পর্ক, এরকম অন্তত 25-30 জন আছে যাদের সাথে খুব ভালো রিলেশন। কিন্তু মানে তারা ওই রাজনৈতিক বন্ধু তো ওইভাবে ইয়ে করে বন্ধু। বন্ধুই আর কি। প্রধান বিরোধী, এক শব্দে বিরোধী দল বলতে আপনি কোন দলটাকে বলবেন? এই মুহূর্তে কাউকে বলতে পারলাম না। রাগ হলে কি করেন? ভালো গান শুনি বা কোনো স্পিরিচুয়াল টক শুনি আর বা মোটিভেশনাল টক। আচ্ছা, ছুটি পেলে কোথায় যান, যেতে চান আর কি? আমি ছুটি শুধু নয়, আমার যাত্রাটাই যেখানেই থাকতাম, আমি যদি চাকরি জীবনেও যেখানে যাত্রা করতাম, কাজটা তাড়াতাড়ি সেরে নিতাম, ওখানে গিয়ে সমস্ত তীর্থস্থান ঘুরে বেড়াতাম, আর এখনও তাই কাজ করি। মানে ভারতবর্ষের মোটামুটি 75 থেকে 80% তীর্থক্ষেত্র তীর্থস্থান আপনার ঘোরা? মানে একদম ডোর টু ডোর গিয়ে, মানে প্রত্যেকটা গ্রামের মন্দির পর্যন্ত আমার ঘোরা, মানে সেটা তামিলনাড়ুও হতে পারে, কেরালাও হতে পারে, কাশ্মীরও হতে পারে। আচ্ছা, কখনো কেঁদেছেন? না। কখনো কাঁদেননি? একজন সাধারণ মানুষ হিসেবে দেবাশিস ধর আর নেতা দেবাশিস ধর, মানে কাকে গুরুত্ব দেবেন? মানে কে আপনার কাছে প্রধান প্রিয়? নেতা, তাকে মানুষের কাছে অনেক কিছু কমিট করা আছে এবং তার দায়বদ্ধতা অনেক বেশি। সাধারণ দেবাশিস ধরের কোনো দায়বদ্ধ নেই, সে আজাদ যা ইচ্ছা পঞ্চী, করতে পারে। বাট আমি প্রচন্ড ইমেজ কনসাস লোক, মানে আমি চাইবো না যে আমার কোনোদিন মানুষ আমাকে কোনো খারাপভাবে মানে ক্লাসিফাই করুক। আমার কথার যেটা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। দেবাশিস দা, আমরা অনেকটা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটা দুটো কোশ্চেনই করব। ছোটবেলাটা কেমন ছিল? সেই ছোটবেলায় আপনি কি কখনো ভেবেছেন যে আজকে এই রকম একটা জায়গায় আপনি পৌঁছবেন? কোনো উচ্চাশা কখনো ছিল যে এরকম এটাই হতে হবে, এই হতে হবে? কিরকম কেটেছে ছোটবেলা? ছোটবেলায় আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, মানে একটা বেশ বড় সময় অবধি, মানে প্রথমে 7.5 বছর অবধি দিদিমার কাছে থেকে মানুষ হয়েছিল, মানে একাকিত্ব বেশ ছিল। পরবর্তীকালেও ওই কাজের লোক বাইরেও থাকতো, ফলে নিজে নিজেই। কলকাতাতেই তো বড় বড় হয়েছেন? কলকাতাতেও, সোনারপুরেও বড় হয়েছে, কারণ চাঁদমারিতে আমার মামার বাড়ি ছিল। আচ্ছা। তো পরবর্তীকালে কলেজ লাইফে আমি একা একাই ইয়ে করি, কলেজ বা ইউনিভার্সিটি লাইফে মোটামুটি একাকিত্বের ওপর ছোটবেলা কেটেছে। ভাই বোন? ভাই আমার থেকে অনেক ছোট, 10 বছরের ছোট, মানে ফলে একটা বেশ জেনারেশন গ্যাপ রয়েছে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে এটা অবশ্যই বলতে পারেন যে অ্যাম্বিশন বলতে কিছু সেরকম ছিল না, মানে চাকরি মানে পড়াশোনা করতে করতে একটা ইয়ে ছিল যে কোনোদিন বাবা মায়ের বোঝা হব না, সেই জন্য একাধিক চাকরি পেয়েছি, মানে একটা চাকরি করতে করতে আরেকটা, মানে এরকমভাবে প্রায় 4-5টা চাকরি জীবনে পেয়েছি, মানে কর্পোরেটেও চাকরি পেয়েছি। যেটা বলতে পারেন ঈশ্বরের দয়াতে কোনোদিন আজ পর্যন্ত চুপ করে বসে থাকতে হয়নি। প্রথম আমাকে ওই 21-এর পরে ওই ইয়েটাকে ব্রেক করে দিয়েছিল। আর 2 নম্বর কথা যে এই 24 থেকে 26 হয়তো যদি এমপি হয়ে যেতাম, মানে অনেক কিছু
মানুষ আমার থেকে পেতো, সেই জায়গাটা পাইনি, সেই আফসোসটা সেই রয়েছে, আফসোসটা রয়েছে। সেই জন্য আমার প্রত্যেকদিন মনে হয় যে, বললাম না আপনাকে, দেরি হয়ে গেছে বলে। দেরি অনেক কমছে আস্তে আস্তে, সেটাকে আমাকে এখন গ্যাপটা ফুলফিল করতে হবে। মানে এখন আর একদম সময় নষ্ট না করে যেগুলো কিন্তু সময় নষ্ট হয় না, মানে কিরকম একটা, মানে অনেকে দেখলে এটা নিতে পারবে না, মনে হবে ইজ এ রোবট, আমাকে দেখে ভাবতে পারে, বাট এরকম ভাবেই আমার ডাইসটা তৈরি হয়ে গেছে যে কাজ ছাড়া এখন কিছু ভাবার সম্ভাবনা কম। খুব ভালো লাগছে। শেষ একটা প্রশ্ন করব, একটু ইন্টারেস্টিং, যেহেতু পডকাস্ট আমাদের আনকাট আড্ডা আমরা দুজনে চালাচ্ছি, আমি নিশ্চয়ই সঞ্চালনা করছি এবং ক্যামেরার অপর প্রান্তে রাজেশ দত্ত। আমরা সিনেমার জগতের লোক, সিনেমা বানাই এবং আগামী দিনে সিনেমা আরও উন্নতি হোক আপনাদের হাত ধরে। অনেক স্বপ্ন দেখছি এখনো, আবার নতুন করে ভাবতে শুরু করেছি। আপনার কাছে এটা ছোট মজার প্রশ্ন হতে পারে, কিন্তু এটা একটা ইমাজিনেশন। আপনার কোনো বায়োপিক যদি তৈরি হয়, শেষ দৃশ্যটা আপনি কেমনভাবে দেখতে চাইছেন? লিবারেশন, লিবারেশন, মোক্ষ। মোক্ষা। মানে সিনেমা, আমিও মানে বই মানে নিজের নিয়ে লিখছি, আমার জীবনেই নিয়ে নয়, মানে অনেক নর্থ ইস্টের একটা ম্যাটার নিয়ে অলরেডি সেটা নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে দিয়েছি। মানে আমার ইয়েটা যেমন কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে বা এরকম, মানে আমার জীবনের অনেক সিক্রেটস আছে, মানে আমি অনেক জায়গার অনেক সিক্রেট জানি, প্রত্যেক জায়গায় কিভাবে বলতে পারেন টপোগ্রাফি বা এই যে যেটা বললাম যে সন্ত্রাস বা অনেক কিছু বিহাইন্ড দ্য কার্টেন্স অনেক কিছু আছে যেগুলো মানুষ জানে না পর্যন্ত, সেগুলো ডিসক্লোজ করবে। আমিও 2-3টে সিনেমা নিজেও বানাবো, তার মধ্যে একটা সিনেমার ইয়ে হবে ওম, মানে সৃষ্টির রহস্য, হোয়াট ইজ ওম। একটা সিনেমা ওইটা নিয়েই হবে যে ঈশ্বর কি সত্যি কেউ জানে না, ঈশ্বরের কনসেপ্ট, মানে মানুষের কাছে ওটা নিয়ে আসা খুব জরুরি। মানে ম্যাক্সিমাম মানুষই কি করে সেটাই জানে না, প্রত্যেকটা মন্ত্রের যে আলাদা মানে আছে, সেটা করলে আপনার কি উপকার হয়, কোনটা করলে আপনার কোন জায়গাটা অ্যাক্টিভ হয়, এই যে আমরা 7টা চক্রকে ভাবি, কোনটা করলে কি অ্যাক্টিভ হয়, বা এক একটা বেদিক মন্ত্রের যে কি মিনিং, মানে কতটা আপনি ডেপথ আছে। ইয়েস, মানে যে যখন আপনি শ্রাদ্ধের বা আগুন জ্বালিয়ে যে যজ্ঞ করা হয়, কোন মন্ত্রে কিভাবে কোন দেবীকে ইনভাইট করলে কি হয়, পুরোটাই দেখুন অরার ওপরে। ওরকম ভাবে তো কেউ নেই মা কালী নেমে এলো, আমরা সত্য রজতম 3টে আলাদা আলাদা আমাদের ক্লাসিফিকেশন আছে, তার উপরেই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। আর দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টি স্থিতি লয়, মানে যেটা সৃষ্টি হবে তার আমার এখন স্থিতি থাকছে, আমি একদিন শেষ হয়ে যাব, বিনাশ হয়ে যাব, এগুলোর উপরে অনেকটা কিছু মানে চিন্তা ভাবনা আছে, বানাবো। আমি তো একরকম এক্সপেকটেশন নিয়ে দেবাশিসদার সাথে গল্প করতে বসেছিলাম, তা এখন মনে হচ্ছে যে আরেকটা এপিসোড করতে হবে, স্পিরিচুয়াল বা মোটিভেশনাল কিছু কথাবার্তা দেবাশিসদার থেকে জানার রয়েছে, ফলে মানে গল্পের কোনো শেষ হবে না, আরও আরও নতুন নতুন অধ্যায় আসুক, ওনার সাথেই আসুক, যাতে আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারি। সত্যি অনেক অজানা তথ্য জানলাম। একটা একটা বিধায়ক শুধু নন, রাজনীতিবিদও নন, ওনার ভিতরে এতটা খোলামেলা আলোচনা আমরা যে ওনার সাথে করতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ দেবাশিসদা আপনাকে। বাংলা সত্যি নতুন অধ্যায় শুরু করুক, আপনার মতো মানুষ বা আপনাদের মতো কিছু মানুষকে। তাই আপনাকে ইন্টারাপ্ট করছি, বলুন বলুন। প্রত্যেকে জীবনে একটা সিম্পল থিওরিতে বাঁচবেন সবাই, সবাই জানি না এটা ইয়ে করবেন কিনা, শূন্য থেকে শুরু আবার শূন্যে শেষ, এটা যদি আপনি জীবনে বুঝে নেন তাহলে দেখবেন মাঝখানে জার্নিটা না, জার্নিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, জার্নি ইয়েতে অনেক কিছু শেখে, তাহলে দেখবেন আপনার চাওয়া পাওয়ার ব্যাপারটা অনেকটা কমে যাবে, মানে এত কিছু মানে যেটা নিয়ে আমি সঙ্গে যেতে পারবো না, ওটা নিয়ে এত ভেবে কষ্ট করে কোনো মনে হয় না, সময় নষ্ট করা, তার থেকে আমরা জার্নিটা যদি খুব ভালো হয়, ওটাতে এনজয় করি, আপনি চলে যাওয়ার পরেও আপনাকে বহুদিন মানুষ মনে রাখবে, এটা ভাবনা। এই কথা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করতে মানে আমরা ভুলে যাই, বা তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন ভীষণ লোভ চাহিদা, এটা না হলে হবে না, আমাকে করতেই হবে,
এটা আমরা করে থাকি। মানে আপনাদের মতো এরকম মানে এত স্থির ধীর মানুষরা হয়তো 0 আর 9 এর খেলা জীবন। 0 মানে আমি কিছু জানি না, মানে ভক্তিযোগ, আমি তার উপরে সমর্পণ। আর 9 মানে হচ্ছে অহম ব্রহ্মস্মি, আমার সাথে ব্রহ্মের কোনো তফাৎ নেই। এই দুটো ইয়ে মেনে চলবেন, হয় পরম জ্ঞানী হন, না হলে সবকিছু সমর্পণ করুন। মাঝামাঝি হতে চেষ্টা করুন তো মরেছেন। অসম্ভব ভালো লাগলো দেবাশিসদার সাথে কথা বলে। কথাটা ছিল রাজনীতিবিদের সাথে কথা থেকে একটা কোথাও স্পিরিচুয়াল এবং খুব ভালো লাগা এবং মোটিভেশনাল কথা আমরা শুনলাম। আনকাট আড্ডাটা একটা অন্যরকম মাত্রা পেল। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন, এবং এপিসোডটা সম্বন্ধে বিস্তারিত আরও একটু কিছু জানার থাকলে সেগুলো অবশ্যই বলবেন। আমরা পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করব। আজকের মতো দেবাশিসদাকে ধন্যবাদ জানাই, নমস্কার।